তা হতে গেলে স্বপরাগী ফুল আমরা যাদেরকে অটোগ্যামি, যাদেরকে হোমোগ্যামি আর ক্লিস্টোগ্যামি বলছি, তাদের একটা বৈশিষ্ট্য কিন্তু এখান থেকে পেলাম যে স্ত্রীস্তবক থাকবে নিচে এবং পুংস্তবক থাকবে উপরে, তাহলেই স্বপরাগযোগ সহজে ঘটবে। আর যদি পুংস্তবক নিচে আর স্ত্রীস্তবক উপরে অবস্থান করে তাহলে কিন্তু স্বপরাগযোগ ঘটবে না। ঠিক আছে, এবার তুই বলতে চাইছিস যদি ফুলটা উল্টা হয়ে থাকে, ঠিক আছে, মানে ফুল এরকম আছে কিন্তু উল্টে গেল, ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের, ফুলটা এইরকম ধরনের হয়ে আছে, এই তাহলে এই অবস্থায় স্ত্রীস্তবকটা আকারে বড়, পুংস্তবকটা ছোট, তাহলে তো পরাগ মিলন ঘটবে না, তারও সম্ভাবনা অনেকটাই কম। কেননা যখন পড়বে তখন বাতাসের প্রভাবেই পড়বে, এখানে অ্যাটাচমেন্ট হবেই কোনো গ্যারেন্টি নাই, তাও বাহক লাগবে। হ্যাঁ, নিচে পড়ে যাবে, পরাগ মিলনের মাথায় নাও পড়তে পারে, তো না পড়ার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, আমি বলতে পারি 80 to 90% পড়বে না। হ্যাঁ, কোনো কারণে হয়তো গ্র্যাভিটেশনের জন্য রেণুটা পড়ার সময় এখানে পড়ে গেল, এখানে আটকাবেই, এখন মানে নেই। উপরে স্ত্রীস্তবক নিচে, তা হতে গেলেই কিন্তু আমার স্বপরাগযোগ ঘটবে, আদারওয়াইজ আমার স্বপরাগযোগ ঘটবে না। তো ইতরপরাগযোগ কি আশা করি বোঝা গেল খুব সহজেই। এবার কোনটা ভালো পরাগ সংযোগ, স্বপরাগযোগ না ইতর পরাগযোগ? ঠিক আছে, ইতর পরাগযোগ তোদের মধ্যে ভালো সংযোগ। কেন? ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়, মানে আমি প্রকরণ পরিব্যক্তি দেখতে পাবো, মানে ফুলের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখতে পাবো, বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো। ফুল যে কোনো নেচারে, অ্যাটমসফিয়ারে সে নিজেকে নিজে সার্ভাইভ করাতে পারবে, এটা একটা বড় সড়ো ভালো দিক ইতর পরাগের। ঠিক, ফুলের ভ্যারাইটি অনেক হবে, গন্ধ খুব সুন্দর হবে, এটা ভালো দিক। কিন্তু এটা অন্য দিক, ক্ষতিকারক দিকও রয়েছে। কেমন ধরনের? বাহ্যিক কোনো রোগ প্রবেশ করতে পারে, ফুলের সেই সিস্টা নষ্ট হয়ে যেতে পারে, বা যখন রেণু বায়ু দ্বারা বা জল দ্বারা পরিবাহিত হচ্ছে সে অবস্থায় পোলেন গেন বা স্পোরগুলো বাতাসে বা জলে মিশে গিয়ে কোনো প্রাণীর, ইনফ্যাক্ট মানুষেরও অ্যালার্জি তৈরি করতে পারে। শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি কাশি, ইরেপশন, র্যাশ, চুলকানি, এগুলো বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে। তাহলে পোলেন গেন অ্যালার্জিও তো হয়। এইটা যে এটা একটা ক্ষতিকারক দিক, লাভজনক দিক যেমন আছে ক্ষতিকারক দিকও তেমন ইতর পরাগযোগের আছে। আবার স্বপরাগেরও কিন্তু কিছু ভালো দিক রয়েছে। যেমন ভালো দিকের মধ্যে প্রথমে যেটা বললো সেটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য প্রবেশ না করার জন্য ফুলের সম্পূর্ণ স্পিসিস নষ্ট হওয়ার সম্ভাবনা কম। বাহক লাগে না বলে পরাগ মিলনে কোনো সময় ফেলিওর এ ব্যাপারটা হবে না, পরাগ মিলন ঘটবেই, ঠিক আছে, কারণ বাহক লাগছে না। অসুবিধাও আছে, প্রকরণ বা পরিব্যক্তি ঘটবে না, ভ্যারাইটি দেখতে পাওয়া যাবে না, ফুলগুলো খুব সুন্দর দেখতে হবে না, তার গন্ধ মনোরম হবে না, তার থেকে পাওয়া মধু ভালো হবে না, এইগুলো একাধিক রকম অসুবিধাও কিন্তু রয়েছে। এবং আমরা কোনো সময় একে নিয়ে কোনো বড় জেনেটিক্যাল এক্সপেরিমেন্টও করতে পারবো না। তো ইতর পরাগযোগের অনেকগুলো সুবিধা আছে, অসুবিধা আছে, সকলের সুবিধা আছে, অসুবিধা আছে, কিন্তু তাদের মধ্যে ইতর পরাগযোগকে সব থেকে ভালো পরাগ সংযোগ ধরা হয়ে থাকে। আমরা যারা বায়োলজিস্ট তাদের ক্ষেত্রে এই ইতর পরাগযোগকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দিয়ে থাকি, কারণ এখানে অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায়। এবার ইতর পরাগযোগের বাহক, আমি বাহককে দুটো ভাগে ভাগ করেছি, প্রাকৃতিক জড়বাহক আর প্রাণীজ বাহক বা প্রাণী বাহক। আমি প্রাণী বাহকের আজকে কয়েকটা নাম পড়াচ্ছি, নেক্সট ক্লাসে আমি প্রাণী বাহকের অনেকগুলো নাম আরো বলবো। তো যেহেতু নেক্সট ক্লাসে আমি পরীক্ষা নেব, তাই জন্য আজকে অতগুলো জিনিস দিচ্ছি না, তাই আমি আজকে এতটা টপিকটাই পড়াবো। তো সেই ভিত্তিতে যদি আমি প্রাকৃতিক জড়বাহক নিয়ে কথা বলি, তাহলে জড়বাহক হচ্ছে দুটা, বায়ু, জল। যখন বায়ু দ্বারা বাহিত হবে তখন তাকে বায়ু পরাগী বলবো, রেণুগুলো হবে হালকা,
ঠিক আছে, রেণুগুলো হবে আঠালো বা স্টিকি প্রকৃতির, যে উড়ে গিয়ে যদি কোথাও লাগে তাহলে আটকে যাবে। ইতর পরাগযোগ কিন্তু একই প্রজাতির ফুলের মধ্যে হতে হবে, তার মধ্যে ভ্যারিয়েশন হবে। জবার সঙ্গে জবারই পরাগ মিলন ঘটবে, ঠিক আছে, আমের সঙ্গে আমেরই পরাগ মিলন ঘটবে। কথা বুঝে গেছো তো? তো ইতর পরাগযোগে বায়ু পরাগী হচ্ছে ভুট্টা, ধান, গম, এগুলো হচ্ছে বায়ু পরাগী। পরীক্ষার জন্য এই উদাহরণগুলো মনে রাখা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। পরীক্ষায় কোশ্চেন দেয় যে বায়ু পরাগী কোনটি, দিয়ে তিনটার মধ্যে বা চারটার মধ্যে একটা দিয়ে দিল। এর মধ্যে চারটা অপশনের মধ্যে একটা অপশন তোর বায়ু পরাগী থাকবেই, ধান গম ভুট্টার মধ্যে থাকবে কিছু না কিছু একটা। তো এটা হবে সঠিক অ্যান্সার। তাই জন্য এই উদাহরণ তোকে মুখস্থ করতেই হবে। জল পরাগী কারা? এখানে দেখ একটা জলজ গাছের নাম লিখেছে, জল পরাগী মানে জলজ গাছই হবে, ঠিক আছে। সেরাটো ফাইলাম, ঠিক আছে, সেরাটো ফাইলাম একটা গাছের নাম। ঝাঁঝি, বইয়ে ঝাঁঝি লেখা থাকবে, এর নাম পাতা ঝাঁঝি, ঠিক আছে। পাতা ঝাঁঝি হচ্ছে একটা জলজ গাছ। পাতা ঝাঁঝি যদি জ্যান্ত অবস্থায় তুলে আনা যায়, কারণ গাছ যদি আমরা ধরনের জলজ গাছ যেটা তুলে যদি বাইরে নিয়ে দীর্ঘক্ষণ রাখি তাহলে গাছটা কিন্তু মরে যাবে। তো একে যদি বাঁচিয়ে রাখতে তাহলে কি করতে হবে? কোনো জারের মধ্যে গাছটাকে ঢুকিয়ে রাখতে হবে, যেটা জলজ গাছ, জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে। যদি আমি এটা নিজে প্র্যাকটিক্যাল দেখেছি, যদি তোদেরকে কোনো সময় দেখাতে পারি অবশ্যই দেখাবো, কেননা এর পরেই যখন প্র্যাকটিক্যাল করাবো তখন তোদের রেণুর প্র্যাকটিক্যাল করাবো। প্রথম প্র্যাকটিক্যাল তোদের রেণু নিয়ে হবে, তো মানে হয়তো নেক্সট উইকেই প্র্যাকটিক্যালের জন্য ডেট দিয়ে দেবো, প্র্যাকটিক্যাল করাবো তখন রেণুর উপর প্র্যাকটিক্যাল করাবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আমি পাতা ঝাঁঝি নিয়ে আসি কোনো সময়, তাহলে পাতা ঝাঁঝি যদি একটা জারের মধ্যে রাখি, তাহলে দেখতে পাবি পাতা ঝাঁঝি গাছটা একটু ম্যাগনিফাইং গ্লাস লাগিয়ে কাঁচের জারের মধ্যে রাখতে গেলে, ম্যাগনিফাইং গ্লাস যদি চোখের মধ্যে লাগা দেখবে বায়োলজি বক্সে ম্যাগনিফাইং গ্লাস দেওয়া থাকে, ওটার কোনো কাজ আছে? যদি লাগিয়ে দেখি আমরা, তাহলে দেখবো পাতা ঝাঁঝি গাছটা জলের মধ্যে ওঠানামা করছে। মানে এটা কিন্তু একটা আলোকবর্তী গমন সম্পূর্ণ করে, ঠিক আছে, পাতা ঝাঁঝি গাছটা। তো এই হচ্ছে এই গাছগুলো জল পরাগী গাছ। এদের রেণু কেমন হবে? জলের মধ্যে এরা ডুবে না যায় তাই জন্য অয়েলি, মানে তৈল বিন্দুযুক্ত হবে এরা, ঠিক আছে, হালকা প্রকৃতির হবে এবং ভিতরে বায়ুপূর্ণ হবে, এর জন্য এরা যেন জলে ভাসতে পারে, যেন না ডুবে যাতে না যায়। এই হচ্ছে এই প্রাকৃতিক ইতর পরাগের তোর বিভিন্ন ধরনের এজেন্ট, বায়ু এবং জল। আর প্রাণীবাহিত যে সমস্ত ইতর পরাগযোগ হয় তার মধ্যে প্রথমেই আসছে কীট পতঙ্গের নাম। এই কীট পতঙ্গের দ্বারা লিচু, আম ইত্যাদি গাছ পরাগ সংযোগ করে থাকে। পাখি, পাখির দ্বারা পলাশ, শিমুল ইত্যাদি গাছ পরাগ সংযোগ করে থাকে। উদাহরণগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে, উদাহরণ মুখস্থ করা এখানকার প্রধান কাজ। শামুক এটা যখন হয়, কচু, ওল ইত্যাদি গাছ পরাগ সংযোগ করে থাকে। বাদুরের সাহায্যে, বাদুর নাম শুনেছিস না? ঠিক আছে, বাদুর, বাদর না কিন্তু বাদুর, ঠিক আছে, মানে ব্যাটস, ঠিক আছে, হ্যাঁ কালো কালো বাদুর। বাদুর আর চামচিকা এক করে দিচ্ছে কিন্তু, আবার চামচিকা আলাদা জিনিস, বাদুর আলাদা জিনিস, ঠিক আছে। ক্লাস 11 এগুলো পড়ানো হয় যাওয়া উচিত, ঠিক আছে। বাদুর আর চামচিকা আলাদা জিনিস, স্পিসিসও ছিল, দেখেছিস যার সিস্টেমগুলো মনে হচ্ছে তো, যার মধ্যে আমার ঘরে বাদুর রাখা আছে, চামচিকা রাখা আছে, দুটো কিন্তু আলাদা, দুটোই মেমাস, দুটোই স্তন্যপায়ী। এটা আবার অনেকে ভুল করে, চামচিকা বাদুরকে আবার ভেবে নেয় অন্য অন্য জিনিস, দুটোই কিন্তু স্তন্যপায়ী, কিন্তু দুটো আলাদা। যেমন কুকুর আর শিয়াল এক জিনিস না, বাদুর আর চামচিকা কিন্তু এক জিনিস না, ঠিক আছে, বুঝে গেছিস ব্যাপারটা? তো এই ব্যাটস, ঠিক আছে, বাদুর, এর দ্বারা কদম, কদম দেখেছিস? কদম ফুল গোল গোল হয়, কাঁটা কাঁটা থাকে, ঠিক আছে। তো এরকম দেখতে কদম, কদমের ক্ষেত্রে পরাগ মিলন ঘটায় হচ্ছে বাদুর, ঠিক আছে। তো এই কটা উদাহরণ তোদেরকে মুখস্থ করতে হবে।
যদি আমি পার্থক্য নিয়ে কথা বলি যে ইতরপরাগী আর স্বপরাগী যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোর মধ্যে পার্থক্য কি দেখতে পাওয়া যায়, তা হতে গেলে কি কি পার্থক্য দেখতে পাবো? দেখ, কিছু বৈশিষ্ট্য বলে বলে যদি বলা হয় তাহলে ভালো হয়। প্রথমে বলি ফুলের, যদি আমি আকার বলি, আকার কেমন হওয়া উচিত? স্বপরাগী ফুলের আকার হবে হচ্ছে ছোট, আর ইতরপরাগী ফুলের আকার হবে বড়। যদি ছোট হয়ে যায় ফুলগুলো তাহলে কি হবে? গুচ্ছাকারে অবস্থান করবে, এক গুচ্ছ ফুল থাকবে, একটা ফুল কিন্তু থাকবে না। আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট যদি বলি যে ফুলের বর্ণ, ঠিক আছে, বর্ণ, বর্ণ মানে হচ্ছে রং। ইতরপরাগী ফুলের ক্ষেত্রে যদি বলি রং হবে খুব সুন্দর, অ্যাট্রাক্ট করার জন্য, ঠিক আছে। আর স্বপরাগী ফুলের বর্ণ অত ভালো না হলেও চলবে, সাদা মাটা একটা বর্ণ হলেই চলবে। অধিকাংশ ক্ষেত্রেই ওদের বর্ণ খুব ভালো হয় না, সাদা ধরনের বর্ণ হয় বা ম্যাট ম্যাটা কালার হয়, উজ্জ্বল হয় না, মানে ফুলগুলো উজ্জ্বল বর্ণিত হয় না, ঠিক আছে, বোঝা গেছে? কোনো অসুবিধা? আচ্ছা, নেক্সট হচ্ছে এদের যদি আসে হচ্ছে যে এদের গন্ধ কেমন হবে। গন্ধ, ঠিক আছে, গন্ধ কেমন হবে? গন্ধ হচ্ছে খুব সুন্দর। কার ক্ষেত্রে? ইতরপরাগী ফুলের ক্ষেত্রে, ঠিক আছে। আর স্বপরাগী ফুলের ক্ষেত্রে তাদের যে গন্ধ সেটা ভালো হবে না। মকরন্দ বা নেকটার যাকে বলি, মানে এক কথা বলতে গেলে মধু যাকে বলি, স্বপরাগী ফুলের ক্ষেত্রে মধু মিষ্টি হবে না, স্বাদ ভালো হবে না। ইতরপরাগী ফুলের ক্ষেত্রে খুব ভালো হবে, গন্ধযুক্ত হবে। আমি হয়তো বলার সময় স্বপরাগী ইতরপরাগী পার্থক্য যেমন করে বলছি, আমি কোনো সময় ইতরপরাগী আগে বলছি, স্বপরাগী পরে বলছি। এটা তো মেন না যে আমি চার্ট বানিয়ে মুখস্থ করে বলছি, বলতো না যে হ্যাঁ মুখস্থ আছে, আমি একদিকে কলাম বলছি স্বপরাজ্য, ইতরপরাজ্য বৈশিষ্ট্য এটাই বলতে হবে। এ স্বপরাজ্য কি আগে বলবেন, ইতরপরাজ্য পরে বলবেন? পরীক্ষার সময় লেখার সময় তো এটা লিখতে পারিস, আমি বলার সময় বোঝানোর সময় আমি ইতরপরাজ্য তাই জন্য উল্লেখ করি ইতরপরাগী ফুলের ক্ষেত্রে স্বপরাগী। উল্টা পাল্টা যদি আমি বলে থাকি ইতরপরাগী আগে বললাম স্বপরাগী পরে, স্বপরাগী আগে বললাম ইতরপরাগী পরে, আমি বলছি তাহলে বুঝতে পারছিস, তাহলেই হলো। নেক্সট হচ্ছে যদি বলি আমি ফুলের এদিক থেকে তোর পরিমাণ, পরিমাণ কার বেশি হবে? ইতরপরাগী ফুলের পরিমাণ বেশি হতে হবে, স্বপরাগী ফুলের পরিমাণ কম হলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা, এজেন্ট বা বাহক, এটা তো পার্থক্যের মধ্যে বললো, ঠিক আছে। স্বপরাগী ফুলের ক্ষেত্রে বাহক লাগবে না, ইতরপরাগী ফুলের ক্ষেত্রে বাহক লাগবেই, লাগতেও পারে না, লাগবেই, ঠিক আছে। ইতরপরাগী ফুলের ক্ষেত্রে বাহক ছাড়া ইতরপরাগ যোগ হবেই না, বাহক লাগবেই, সে প্রাকৃতিক জড়বাহক হোক বা প্রাণীজ বাহক হোক, বাহক তার লাগবেই, ঠিক আছে। এই হচ্ছে এদের বৈশিষ্ট্য। আরো হয়তো বইয়ে অনেকগুলো পার্থক্য তোদের দেওয়া আছে, পার্থক্যগুলো পড়বি, পড়তে গেলে তোদের কাছে ব্যাপারটা আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই পর্যন্ত তোদের আজকের পড়া।